আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের ভিডিও ক্লাসের বিষয় হলো এইচপিএসএম, হায়ার পারচেস আন্ডার সিরকাতুল মিল্ক। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা দেখব যে প্রকৃত ইসলামী ব্যাংকিংয়ে এই এইচপিএসএম আসলে কি, বা এটার আসলে অস্তিত্ব থাকা সম্ভব কিনা, আর বাস্তবে এটার অবস্থাটা কি। তো আমি এখন এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা কিন্তু যখনই হাউস বিল্ডিং লোন নিই এই কনভেনশনাল ব্যাংকিং থেকে, তখন কিন্তু তখন যে ব্যাপারটা ঘটে সেটা হলো সেখানে মর্টগেজ থাকে এবং যাবতীয় যে ফর্মালিটিস থাকে, যে জমি বা বাড়িটা আসলে হচ্ছে কিনা, সেই ধরনের সকল কিছু সেখানে উল্লেখ করতে হয়। আর যখন তথাকথিত ইসলামী ব্যাংক সমূহে এইচপিএসএম বা হায়ার পারচেস আন্ডার সিকাতুল মিল্ক যখন আমরা নিতে যাই, তখন যে ব্যাপারগুলো ঘটে সেইটা আমরা দেখব। প্রথমে আগে বুঝে নিই, যারা যারা তথাকথিত ইসলামী ব্যাংকগুলো হায়ার পারচেস আন্ডার সিকাতুল মিল্কের যে সংজ্ঞা দেয় সেটা আমরা দেখি। ইসলামী ব্যাংকের অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট মোড এটা বলা হয়ে থাকে। এটা অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট মোড, কিন্তু আসলে এটা সম্পূর্ণটাই মিথ্যা কথা। এটা একটা শুভঙ্করের ফাঁকি। এখানে তিনটা শরিয়া চুক্তি সমন্বয় হিসাবে বলা হয় সিরকাতুল মিল্ক: যৌথ মালিকানা, ইজারা, ভাড়া ভিত্তিক ব্যবহার, সেল বা ট্রান্সফার, ধাপে ধাপে মালিকানা স্থানান্তর। বলা হয়ে থাকে যে এইটা অংশীদারের ভিত্তিতে প্রথমে আপনি একটা ফ্ল্যাট বানালেন, যেটা দেখা যাচ্ছে যে 30% আপনার, 70% ব্যাংকের হতে পারে এইরকম, অথবা 40-60 এরকম হতে পারে। তো এরপরে ওই যে ফ্ল্যাটটা নিলেন তার ধরেন 60% ব্যাংক দিয়েছে, তাহলে 60% ওই ব্যাংক এটার মালিক, ইসলামী ব্যাংক এটার মালিক। তারপরে আপনাকে ওই ভাড়া হিসেবে দিতে হবে। আপনাকে ভাড়া দেবে, আপনি ভাড়া পরিশোধ করবেন। ভাড়া পরিশোধ করার ক্ষেত্রে একটু ভাড়াটা বাড়িয়ে দেওয়া হবে, যাতে যাতে করে আপনার কাছে আসলে গ্র্যাজুয়ালি ট্রান্সফার হয়ে যায় ওই ফ্ল্যাটটা। আস্তে আস্তে যখন সম্পূর্ণটা ট্রান্সফার হয়ে যাবে দাম হিসেবে, তখন এটার মালিকানা আপনি পেয়ে যাবেন। তো এইটা বলা হয়ে থাকে। আসলে এই যে ইজারা যেটা দেওয়া হয় ভাড়া, সেইটার ভাড়াটা ধরেন একটা ফ্ল্যাটের ভাড়া 25,000 টাকা। 60% যদি ধরি, তাহলে পারে হয়তো কত হয়, আম, 15,000 টাকা ধরেন। তো 15,000 টাকা হওয়ার কথা, কিন্তু আপনার 15,000 টাকা ভাড়া হয়। আর 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 এটার সাথে আরো কিছু যুক্ত হবে। তো দেখবেন যে এখানে বাড়ির যে ভাড়া, সেটার সাথে এদের কিছু মিলবে না। মিলবে কিসের সাথে? তথাকথিত সত্যিকারের যেটা কনভেনশনাল ব্যাংক, এইখানে থেকে লোন নিলে যে সুদ বা যে ইনস্টলমেন্ট হয়, ওইটাই সেটার ভাড়া হিসেবে বা ইজারার সাথে সম্পূর্ণ মিল। ধরেন যত টাকা ঋণ নিলে 30,000 টাকা কিস্তি হয় কনভেনশনাল ব্যাংক থেকে, এইখানেও ওই ইজারাটার ভাড়া, ইজারা ওই পরিমাণই হবে। তার মানে সুদের কারবারের সাথে পুরো মিল, ভাড়ার বাজারের সাথে পুরো কোনো মিল নাই। এটাই হলো সমস্যা আপনার। মানে আপনি কোন এলাকায় আপনার বাড়িটা হচ্ছে, সে এলাকার ভাড়ার চাহিদাটা কেমন, সেটার উপরে কিন্তু ভাড়া হওয়া উচিত। সেই হিসাবে কিন্তু নির্ধারণ করা হবে না, নির্ধারণ হবে সুদের হিসাবের সাথে। সুদের বাজারের সাথে যাদের কারবার, তারা আসলে নামে ইসলামী ব্যাংকিং। এইখানে গ্র্যাজুয়াল ট্রান্সফার হয়, কিন্তু এটা মনে মনে, এটার কোনো আহ, কাগজে কলমে কোনো কিছুই নাই। তো এখানে তিনটা জিনিস বলা হচ্ছে: যৌথ মালিকানা বা শিরকাতুল মিল্ক, ইজারা বা ভাড়া ভিত্তিক ব্যবহার, সেল বা ট্রান্সফার, ধাপে ধাপে মালিকানা হস্তান্তর। এইটা বলা হয়, এবং এটা বলা হয় যে অ্যাসেট বেসড ইনভেস্টমেন্ট। আসলে এটাও একটা মিথ্যা কথা। সম্পূর্ণটা টাকা দিয়ে লোন দেওয়া হয় এবং এটার বিনিময়ে সুদ নেওয়া হয়। আমরা একটু পরের স্লাইডে গেলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন, প্রথম একটা প্রশ্ন করি: বাস্তবে কি ব্যাংকের মালিকানা আইনগতভাবে প্রতিষ্ঠিত? ওই যে ফ্ল্যাটের 60% যে ব্যাংক মালিকানা হচ্ছে, কোথাও লেখা আছে আইনগতভাবে আপনি কোর্টে যে এটার মালিকানা দাবি করতে পারেন, এরকম কোনো কাগজ কি আছে ব্যাংকের কাছে? এইটা আছে ওই স্যাংশনে, আর হলো একটা এগ্রিমেন্টের মতো কাগজ। হ্যাঁ, সেইটা। তো ওগুলো আসলে আইনগত কোনো ভিত্তি নাই। এখানে টাইটেল ডিডটা হয় গ্রাহকের নামে। টাইটেল ডিড সম্পন্ন, ওই ফ্ল্যাটের টাইটেল ডিড সম্পন্ন গ্রাহকের নামে। ওই টাইটেল ডিডে ব্যাংকের কিচ্ছু লেখা থাকবে না।
ব্যাংকের কিচ্ছু লেখা থাকবে না। ট্রাই পার্টি এগ্রিমেন্টের মতো একটা এগ্রিমেন্ট হতে পারে যে যে ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট নেওয়া হচ্ছে, সেইখানে ব্যাংক ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আর ডেভেলপার কোম্পানির কাছ থেকে ক্লায়েন্ট কিনছে। এটার মধ্যে একটা ট্রাই পার্টি এগ্রিমেন্ট হতে পারে, কিন্তু সেইটা আসলে ওই এগ্রিমেন্টের মধ্যে ওই ওই মানে যে ডেভেলপার কোম্পানি তারা আশ্বস্ত হবে যে ব্যাংক থেকে লোন নিয়ে তারা ফ্ল্যাটটা কিনছে, সুতরাং তারা আশ্বস্ত হবে, শুধু আশ্বস্ত হওয়ার জন্যই এই চুক্তিটা করবে যে আমরা টাকা সঠিকভাবে পেয়ে যাব। এইটাই আসল ব্যাপার। কিন্তু টাইটেল ডিডে কিচ্ছু থাকবে না, টাইটেল ডিডে সম্পূর্ণটা গ্রাহকের নাম থাকবে। তাহলে পরে টাইটেল ডিডে প্রতিষ্ঠিতই হতে পারেননি, ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিতই করতে পারেননি, তাহলে এই ঘোষণা দেওয়ার মানে কি? দ্বিতীয় হলো মর্টগেজ এবং এই পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া হয়, যেটা কনভেনশনাল ব্যাংকিং বা প্রচলিত সুদি ব্যাংকিং এ হোম লোন দেওয়ার ক্ষেত্রে করা হয়। ওই ফ্ল্যাট অথবা ওই ফ্ল্যাটের যে জমি সহ, অথবা বাইরের কোনো জমি সব সহ মোট যে হোম লোন তার দ্বিগুণ পরিমাণ, কমপক্ষে দ্বিগুণ পরিমাণ সম্পত্তি মর্টগেজ রাখা হয় এবং পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়া হয় এই কনভেনশনাল ব্যাংকে অথবা প্রচলিত সুদি ব্যাংকে। এই কাজটা ইসলামী ব্যাংক কেন করে, কেন করবে? আপনি আপনি তো তার সাথে এইচপিএসএম করছেন, হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, ওই সম্পদ নিয়ে কাজ করছেন। আপনার কেন আলাদা মর্টগেজ লাগবে? তার মানে আসলে লোনই দিচ্ছেন আপনি। এরপরে ব্যাংকের নামে পৃথক কোনো ওনারশিপ ডিড নেই। আপনি যে দাবি করছেন 60% আপনার মালিক, সেইটার কোনো ওনারশিপ ডিড আছে আপনার? এটাও নাই। তাহলে কিভাবে হচ্ছে? এরপরে রেজিস্টার ট্রান্সফার ডিড নাই। এই যে 60% আস্তে আস্তে গ্র্যাজুয়াল ট্রান্সফার হবে, এই ধরনের কোনো ট্রান্সফার ডিড আছে? বাংলাদেশে এরকম কোনো আইন আছে যে এরকম ভাবে ব্যাংকে শোধ হবে আর আহ, মালিকানা ট্রান্সফার হবে? এরকম কি কোনো আইন আছে? স্যাংশন লেটারটা মালিকানা দলিল না, স্যাংশন লেটারটা কনভেনশনাল ব্যাংকিং বা প্রচলিত ইসলামী ব্যাংকিংও পাওয়া যায়। তো ওইটা ওই ধারাটাই অনুসরণ করছেন, আর আপনি বলছেন আমি ইসলামী ব্যাংকিং করছি। এইচপিএসএম এগ্রিমেন্ট ট্রান্সফার ডিড না। একটা এইচপিএসএম এগ্রিমেন্ট করা হয়, ওখানে এগ্রিমেন্ট লেখা থাকে, ওই যে মনে মনে মন কলা খাওয়ার যে এগ্রিমেন্ট, সেইটা। ওটা আসলে ঘোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু না, ওটার মধ্যে কিচ্ছু নাই। ওইটা ওই দলিলটা কোর্টে নিয়ে যেতে পারবে না, ওই দলিলটা শুধু লোন হিসেবেই নিয়ে যাবে। আদালতে মালিকানা নয়, ঋণ আদায়ের দাবি করা হয়। আদালতে যখন ব্যাংক যায় টাকা যখন আদায় করতে পারে না, তখন তারা আদালতকে কিন্তু এটা বলবে না যে আমরা এই ব্যাংক আর ক্লায়েন্ট মিলে একটা ফ্ল্যাট কিনেছিলাম, সেই ফ্ল্যাটের কথা ছিল ফ্ল্যাটটা তাকে ভাড়া দেওয়া হবে, ব্যাংকের যতটুকু অংশ সেটা ভাড়া দিয়ে আস্তে আস্তে ভাড়ার সাথে আরেকটু কিছু যোগ করে গ্র্যাজুয়াল ট্রান্সফার হবে। তো এই ভাষায় যখন আদালতকে বলা হবে, আদালত কিছু বুঝবে না। আদালতকে সুন্দর করে বলতে হবে যে আমি তাকে হোম লোন দিয়েছিলাম, সে পরিশোধ করেনি, আর এই মর্টগেজ ডিড হলো আছে, তিনি এটার জন্য এটার বিপরীতে এই এই পরিমাণ সম্পদ মর্টগেজ রেখেছিল। অর্থঋণ আদালতে গেলে ওই মর্টগেজ ডিড নিয়ে যাবে। আর যদি চেকের মামলা করে, একটা ব্ল্যাঙ্ক চেক নিয়ে মামলা করে, তাহলে পারে তখন এই কথা বলবে, ওই স্যাংশন লেটারটা দিবে, স্যাংশন লেটারে লিমিট থাকবে যে এত টাকা হোম লোন। হ্যাঁ, পদ্ধতি হলো এইচপিএসএন। তো পদ্ধতি কি সেটা নিয়ে আদালত মাথা ঘামাবে না। আসল কথা যখন বুঝবে যে ও লোন নিয়েছে, ঋণ নিয়েছে, সুতরাং ঋণের টাকা পরিশোধ করতে হবে, এটা জনগণের টাকা, এটা নিয়ে কোর্ট কাজ করবে এবং বিচার করবে। এরপরে আরেকটা জিনিস দেখেন যে যখন ইনস্টলমেন্ট ফেল করবে অথবা এক্সপায়ারি ডেট পার হয়ে যাবে, তখন কিন্তু ওভার ডিউ চার্জ হবে। কেন? আপনি ইসলামী ব্যাংকিং করছেন, ওভার ডিউ চার্জ করবেন কেন? ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহার হয়, কেন হয়? আপনি সাসপেন্স সন্দেহজনক অ্যাকাউন্ট কেন ব্যবহার করবেন? আপনার অ্যাকাউন্টে কেন থাকবে? প্রকৃত ইসলামী ব্যাংকিং এ এই ইন্টারেস্ট সাসপেন্স ও আচ্ছা, ভাষা ব্যবহার করা হয় প্রফিট সাসপেন্স অ্যাকাউন্ট। কেন প্রফিট সাসপেন্স অ্যাকাউন্ট থাকবে? কেন সন্দেহজনক অ্যাকাউন্ট কেন থাকবে? আপনার যে প্রফিট আসেনি, যেটা বাস্তব সম্পদ নিয়ে ইসলামী ব্যাংক কাজ করবে, আপনি কেন এই প্রফিট সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহার করবেন? এরপরে সিএল রিপোর্ট করেন। কেন ইসলামী ব্যাংকে তো সিএল রিপোর্ট থাকার কথা না? আপনি কেন বলেন না বাংলাদেশ ব্যাংকে যে আমরা ইসলামী ব্যাংকিং করি, আমাদের সিএল রিপোর্ট হওয়ার কথা না? এই কথা বলার সাহস নাই কেন আপনাদের? সিএল ক্লাসিফাইড লোন কেন থাকবে?
সিএল মানে ক্লাসিফাইড লোন। আপনারা জেনে রাখেন, যারা ব্যাংকের সাথে জড়িত না তারা জেনে রাখেন, সিএল মানে ক্লাসিফাইড লোন। ইসলামী ব্যাংকে ক্লাসিফাইড লোন কেন থাকবে? এই রিপোর্টেই কেন থাকবে? এরপরে ওনারশিপের জন্য আলাদা কোনো জিএল হেড নেই। আপনি যতগুলো ওই হোম হোম লোন, তথাকথিত হোম লোন বা তথাকথিত এইচপিএসএম দিচ্ছেন, হুম, সেইটার তো আপনার ওনারশিপ থাকার কথা, অনেকগুলো ফ্ল্যাটের আপনার মালিক হওয়ার কথা, অংশ অংশ করে অনেকগুলো ফ্ল্যাটের 60% মালিক হওয়ার কথা। সেইটার জিএল হেড কোথায়? জিএল হেড আছে? ব্যাংক কি সত্যি ওনারশিপ রিস্ক বহন করে? ধরেন আপনি একটা ফ্ল্যাটের 60% মালিক, মানে ব্যাংক 60% মালিক। ওই বাড়িটা আগুনে পুড়ে গেল, অথবা আহ, আগুনে পুড়ে গেল অথবা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, তাহলে ওই 60% আপনার কি মানে এটা এটা কি মানে শেষ হয়ে গেল? আপনি আপনি কি দাবি ছেড়ে দিলেন? তখন তো আপনার ওনারশিপ আর চিন্তা করবে না, তখন চিন্তা করবেন লোন। আমি লোন টাকা দিয়েছি, টাকা ফেরত দাও। তোমার বাড়ি ধ্বংস হয়ে গেছে, ওইটা নিয়ে দেখবো না। হওয়ার তো কথা ছিল, যখন আপনার বাড়ি ধ্বংস হয়ে গেছে, আপনার 60% মালিক, আপনি 60% ধ্বংস হয়ে গেছে, আমার আর যে গ্রাহকের 40% গ্রাহকের ধ্বংস হয়ে গেছে, শেষ। লেনা দেনা শেষ। প্রাকৃতিক দুর্যোগে একটা বাড়ি ধ্বংস হয়ে গেছে, যেটা 60% ব্যাংক মালিক ছিল। এরকম হয়? আপনি এটা করেন? অদ্ভুত। তো এইখানেই হলো শুভঙ্করের ফাঁকি। এই যে এই বিষয়গুলোতে আপনি জিজ্ঞেস করবেন, যারা ব্যাংকের সাথে জড়িত না তারা এই জিনিসগুলো জিজ্ঞেস করবেন, ওভার ডিউ চার্জ কেন, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহৃত হয় কেন, সিএল রিপোর্ট রিপোর্ট করা হয় কেন, ওনারশিপে আলাদা জিএল হেড নাই কেন, ব্যাংক কি সত্যি ওনারশিপ রিস্ক নেয়? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং আন্দোলনের জন্য এই বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিতে চাচ্ছি। প্রকৃত ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। প্রতিটা ইউনিয়নে আমরা সমবায় সমিতি গঠনের মাধ্যমে ব্রাদারলি সোসাইটি আমরা গঠন করার চেষ্টা করছি, এবং প্রতিটা ইউনিয়নে একটা করে সমবায় সমিতি হবে, যেটার টাকা, যেটার সম্পদ এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাওয়ার সুযোগ নেই। এখান থেকে বিদেশ যাওয়ার তো প্রশ্নই আসে না। আমার এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, এবং শেয়ার দিবেন যাতে অন্যরা এই ভিডিও দেখে উপকৃত হয়। আমরা এই প্রকৃত ইসলামী ব্যাংকিং আন্দোলন করছি, কোরআনের যে ব্যবসাকে হালাল করা হয়েছে সেইটার অনুসরণ করছি। আশা করি আপনিও প্রকৃত ইসলামী ব্যাংকিং আন্দোলনে শরীক হবেন, পরকালের স্বার্থে, ইহকালীন স্বার্থে না, পরকালীন স্বার্থে। তো এখানে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।